করে রাখা। কারণ আমি যে নোটসগুলি বা যে ক্লাসগুলি নিয়েছি সেখানে একটা পেজে বা কয়েকটা পেজে সব উদাহরণ তোলাটা সম্ভব নয়, সব নিয়ম তোলাটা সম্ভব। আমি নিয়মগুলো তুলেছি, বুঝিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে ওই সংক্রান্ত যত উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলি বাড়িতে একদম নিজে নিজে ওইগুলো রেডি করে ফেলবে। যাই হোক, কৃত প্রত্যয় আমাদের শেষ। আজকে আমরা নতুন একটি প্রত্যয় পড়ব যেটি এসএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। এসএসসিতে এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, একদম 100% গ্যারান্টি। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, দুটোও আসতে পারে। একটা প্রশ্ন কিভাবে আসবে, যেমন যেমন অন্যান্য প্রত্যয়গুলি পড়েছো, প্রত্যয়ান্ত রূপ লেখো, সেইভাবে আসতে পারে। অথবা এক কথায় প্রকাশ, এখান থেকে এক কথায় প্রকাশ আসার সম্ভাবনা প্রত্যয়ান্ত রূপের থেকে বেশি। কারণ এক কথায় প্রকাশগুলি এখান থেকে আসলে একটু ছেলেমেয়েদের বুঝতে অসুবিধা হয় যে ঠিক কোনটা হবে, ইয়সন হবে না ইষ্ঠন হবে, এবং তার রূপটা কেমন হবে, কিভাবে মনে রাখবো। সবথেকে বড় সমস্যা হচ্ছে যে ইয়সুন এবং ইষ্ঠনের রূপটা মুখস্থ হতে চায় না, মনে থাকতে চায় না। কিভাবে মনে রাখবো, সেই মনে রাখার প্রক্রিয়া আজকে আমরা দেখব। কিছুটা মুখস্থ, কিছুটা বুদ্ধির প্রয়োগ, কিছুটা টেকনিকের প্রয়োগ, সমস্ত কিছু করে আমরা কিন্তু ইয়সুন ইষ্ঠনটাকে আয়ত্তে আনার চেষ্টা করবই করব। কারণ এখান থেকে পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন পাবেই পাবে। যেমন বলেছি, সন প্রত্যয় থেকে একটা প্রশ্ন পাবে, জং থেকে একটা পাবে, নাম ধাতু থেকে পাবে, ইয়সুন ইষ্ঠন থেকে একটা পাবে। কিন্তু আমি বলিনি যে তব্য থেকে একটা পাবে, অনিয় থেকে একটা পাবে, নথ থেকে একটা পাবে, এরকম কিন্তু বলিনি। সুতরাং যেখান থেকে বলছি একটা করে প্রশ্ন পাবেই, সেই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। যে একদম গ্যারান্টি যেহেতু এখান থেকে একটা করে প্রশ্ন আসবে, আমি ওটাকে ভালো করে পড়ে ফেলি যে এখান থেকে আমার যাতে কোনো রকমভাবে একটা প্রশ্ন মিস না হয়। যাই হোক, আমরা তাহলে শুরু করি আজকে ইয়সুন এবং ইষ্ঠন প্রত্যয়। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি কি পাচ্ছি, ইয়সুন এবং ইষ্ঠন প্রত্যয় কখন হয় জানবো, উদাহরণ সহ সেগুলি ব্যাখ্যা করব, এবং ইয়সুন এবং ইষ্ঠনের পরিবর্তে তরপ এবং তমপ প্রত্যয় হয়ে থাকে সেটাও আমরা একটা দুটো দেখব। ইয়সুন এবং ইষ্ঠন প্রত্যয় যোগে পরিণত রূপ কেমন হয়, মানে প্রত্যয়ান্ত রূপ কেমন হয়, মানে ইয়সুন ইষ্ঠন যুক্ত করার পরে যে নতুন শব্দটি তৈরি হলো সেটি কীরকম ভাবে হয়। আর ঠিক তার উল্টোটি, প্রত্যয়ান্ত পদ দিয়ে দিল, তার ব্যুৎপত্তি কিভাবে নির্ণয় করব, সেটাকে কি করে ভাঙবো, সেগুলো দেখব। আর কি, ইয়সুন এবং ইষ্ঠন প্রয়োগ এক কথায় প্রকাশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইয়সুন ইষ্ঠনের ক্ষেত্রে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক কথায় প্রকাশ কিন্তু এখান থেকে তুলে দেবে, দিয়ে বলবে যে কি হয়, এক কথায় প্রকাশ করলে কি হয়, এইভাবে কিন্তু জিজ্ঞাসা করবে। আর অনুবাদে এর একটা প্রয়োগ আমরা কম বেশি দেখব, যদিও অনুবাদে কিন্তু এর খুব একটা প্রয়োগ পরীক্ষায় আসার সম্ভাবনা নেই। হ্যাঁ, অশুদ্ধি সংশোধনে কিন্তু আসার সম্ভাবনা থাকে, তবে অনুবাদে এর গুরুত্ব খুব একটা বেশি নেই। অন্যান্য প্রত্যয় যেমন বলেছি যে অনুবাদে কিন্তু এদের গুরুত্ব খুব রয়েছে। সত্রিশানুজ বলো বা ততবতু বলো বা লপ প্রত্যয় বলো, তাজ প্রত্যয় বলো, এই তিনটে চারটে প্রত্যয়ের কথা যেমন খুব বলেছি যে এদের অনুবাদে প্রয়োগের কিন্তু বেশ গুরুত্ব রয়েছে। অনুবাদ কিন্তু যখন আসবে এদের প্রয়োগ দিয়ে অনেক সময় অনুবাদ দেয়, হ্যাঁ, কিন্তু ইয়সুন ইষ্ঠন দিয়ে অনুবাদের তাদৃশ কিন্তু গুরুত্ব এখানে নেই, তবে অশুদ্ধি সংশোধনে কিন্তু আসতেই পারে। তাহলে এই জিনিসগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব এবং ক্লাসের শেষে আশা করি এইগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমরা নেক্সট চলে আসি। প্রথমেই আমরা আলোচনা করব ইয়সুন প্রত্যয়। ইয়সুন এবং ইষ্ঠন, কেউ কেউ ইষ্ঠন এবং ইয়সুন এইরকম বলে থাকে, আগে ইষ্ঠন বলে পরে ইয়সুন বলে। আমি আগে ইয়সুন বলছি তারপরে ইষ্ঠন বলছি। কেন আগে ইয়সুন প্রত্যয় পড়ব, ইষ্ঠন আগে কেন পড়ব না? লজিক্যালি দেখো, যখন আমি অল্প জিনিস থাকে সেটাকে আমি আগে করব, যেটা অনেক জিনিস রয়েছে সেই কাজটা করা একটু কঠিন, সেটা একটু পরে করব। তো এখানেও যখন ইয়সুন প্রত্যয়ের ব্যাপারটা আসছে তখন ইয়সুন প্রত্যয়ে বলা হয় যে যখন দুজনের মধ্যে তুলনা হবে তখন ইয়সুন করতে হবে, আর যখন অনেকের মধ্যে তুলনা হবে তখন ইষ্ঠন করতে হবে। তাই ইয়সুন আগে, ইষ্ঠন পরে। এরকমভাবে পড়ার কারণ কি, এরকম করে পড়লে তোমার মনে রাখতে সুবিধা হবে যে তাই তো ইয়সুন তো আমি আগে পড়েছি, তার মানে ও অল্প লোকের মধ্যে তুলনা হচ্ছে, মাত্র দুজনের মধ্যে তুলনা হচ্ছে। আর ইষ্ঠন পরে তার মানে অনেক লোকের মধ্যে তুলনা হচ্ছে। এই জন্য আগে পরের ব্যাপারটা আমি এখানে উল্লেখ করলাম।
তাহলে ইয়সুন প্রত্যয় কি কি রয়েছে আমরা দেখব। আচ্ছা, ইয়সুন প্রত্যয় কখন হচ্ছে? দুজনের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে গুণবাচক শব্দের উত্তর ইয়সুন প্রত্যয় হয়। তাহলে দুজনের মধ্যে তুলনা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তোমরা ইংরেজিতে পড়েছো, ইংরেজিতে আমরা যাব না, আমরা সহজ বাংলাতেই বুঝবো। যখন রাম এবং শ্যাম দুজনের মধ্যে কে ভালো, যদি এরকম প্রশ্ন হয় তখন বলবে যে রাম শ্যামের থেকে ভালো। এই যে কথাটা তুমি বলছো, সেই কথাটাকে একটা বিশেষ প্রত্যয় দিয়ে বলা যেতে পারে। সেই বলার কৌশলটা কি পানিনি আমাদের শিখিয়ে দিয়েছেন, যে বাবা তুমি যদি শব্দের পরে ইয়সুন যুক্ত করো তাহলে বুঝে যাব কে ভালো, কে উঁচু, কে বৃহৎ দুজনের মধ্যে। তুমি বললে যে হিমালয় উচ্চতম, আবার তুমি বললে যে কাঞ্চনজঙ্ঘা উচ্চতর। এই দুটোর মধ্যে পার্থক্য কি? ওই তর আর তম দেখে তোমার বুঝে নিতে হবে। ঠিক তেমনই ইয়সুন এবং ইষ্ঠন দেখে বুঝে নিতে হবে যে কতজনের মধ্যে তুলনা হয়েছে। তাহলে ইয়সুন কি হলো? দুইজনের মধ্যে যখন আমি একজনকে ভালো বলবো, একজনকে উৎকর্ষ দেখাবো একজনের, তখন আমরা ইয়সুন করব। বানানটা খেয়াল করো তো, ইয়সুন বানানটা প্রথমে দেখো দীর্ঘ ই রয়েছে, দীর্ঘ ই। এটা দেখার জন্য কেন বলছি, কারণ এই দীর্ঘ ইটাই দীর্ঘই হয়ে যাবে। ফলে ইয়সুন প্রত্যয় রসি হয় না দীর্ঘই হয়? স্যার কি হবে বানান? আমাকে তো জিজ্ঞাসা করার দরকার পড়বে না। আমি যদি ইয়সুন প্রত্যয়ের বানানটা খেয়াল করি, ইয়সুন প্রত্যয় বানান পরিষ্কার লেখা রয়েছে দীর্ঘই, তাহলে রস্যই হবে আর দীর্ঘই হবে। কোথায় কি হবে সেটা যদি আমি চোখ দিয়ে তাকিয়ে দেখি, আমাকে আর প্রশ্ন করার সুযোগ আসবে না, আমার দরকারই পড়বে না। সুতরাং বানানটা খেয়াল করতে হয়, প্রত্যেকটা প্রত্যয়ের বানান, এবং তার কি অবশিষ্ট থাকে, কতটুকু বাদ যায়, সেগুলো যদি আমি দেখি খুব সহজ হয়ে যায় প্রত্যয়। আচ্ছা, তাহলে এই প্রত্যয়ের সূত্র কি? পাণিনির সূত্র। পাণিনি বলছেন দ্বিবচন বিভাজ্য উপপদে তরব ইয়সুনৌ। সূত্র এখানে লাগবে না, তবু আমি সূত্রটা লিখেছি। জাস্ট ওই একটা সূত্র আমি প্রত্যেকটা জায়গায় লিখি, ভালো করেই জানো। যেখানে লাগবে বলে দিই এবং যেখানে লাগবে না সেটাও কিন্তু আমি উল্লেখ করে দিই। তাহলে এখানে কি এটা লাগছে না খুব একটা, তবু বলে দিই যে তরব, তরবয় হসন্ত। এই বটা কোথার থেকে এলো? এই বটা এসেছে পয় হসন্ত থেকে, ব এসেছে তরপ প্রত্যয়, তরপ পয় হসন্ত। এই পয় হসন্তটা সন্ধির নিয়মে বর্গের তৃতীয় বর্ণ হয়ে গিয়েছে, প ফ ব। তাহলে পয় হসন্ত ছিল, তারপরে স্বরবর্ণ ছিল, তাই পটা ব হয়ে গেছে। যেমন দিক যুক্ত নাগ, দিং নাগ করো, দিক যুক্ত অন্ত করো, দিগন্ত করো, তাহলে কটা গ হয়ে গেছে। ঠিক এরকম পটা ব হয়ে গেছে। এই বটা বর্গীয় ব বা পেট কাটা ব। বাংলাতে বর্গীয় ব নেই বলে এমনি বই দিয়েছি, সংস্কৃতে লিখলে বর্গীয় ব লিখতে হয়। তাহলে তরব প্রত্যয় বা তরপ প্রত্যয় এবং ইয়সুন প্রত্যয়, ইয়সুনটাকে অকারান্ত ধরে ঔকার করেছে। ঔকার করেছে কেন? দুজন রয়েছে তাই। তরপ প্রত্যয় রয়েছে এবং ইয়সুন রয়েছে, এই জন্য দ্বিবচনে ঔকার করেছে, ইয়সুনৌ এরকম করেছেন। তাহলে তরপ প্রত্যয় এবং ইয়সুন প্রত্যয় দুজনে সেম কন্ডিশনে ব্যবহৃত হয়। কখন? যখন তুলনা করা হবে। তুলনা কাদের মধ্যে হবে? না, দুজন থাকতে হবে, তার বেশি থাকলে বাবা হবে না। দুজন থাকতে হয়। তুলনা তো আর একজনে হয় না, তুলনা দুজনেই হয় এবং তার বেশিতেও হয়। কিন্তু যখন দুজনে তুলনা হবে তখন ইয়সুন করতে হয়। তাই বলছে দ্বিবচন বিভাজ্য উপপদে, দ্বিবচনের দ্বারা বিভক্ত হতে হবে। বাক্য তো দেখবে যে দ্বিবচন বিভাজ্য উপপদ হচ্ছে এইটা, অনয় এদের দুজনের, তাহলে দ্বিবচনের দ্বারা বিভাজ্য, সেই হিসাবে এইভাবে তিনি উল্লেখ করেছেন। আমাদের সূত্র এখানে প্রয়োজন নেই। আচ্ছা, এখানে দেখো আরেকটা জিনিস আমরা লিখেছি, শব্দের উত্তর যুক্ত হয়। এতক্ষণ আমরা যা যা পড়ে এসেছি, এতদিন যা যা পড়ে এসেছি, কৃত্য প্রত্যয় বলো, তাচ বলো, তুমুন বলো, লপ বলো বা ততবুত বলো, সত্রিশানোচ বলো, ঘই, লুট, ত্রিচ, তিন, কত প্রত্যয় আমরা পড়েছি, সন প্রত্যয়, জং প্রত্যয় সব পড়েছি। সবগুলোই আমরা দেখেছি যে ধাতুর পরে যুক্ত হয়। একটা পেয়েছি নাম ধাতু, সেটা আবার শব্দের পরে নামের পরে যুক্ত হয় দেখেছি। এবার আমরা তদ্ধিত প্রত্যয়ে চলে এসেছি। কৃত প্রত্যয় আমাদের শেষ, তদ্ধিত প্রত্যয়। তাহলে ইয়সুন একটি তদ্ধিত প্রত্যয়, ইষ্ঠনও একটি তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় কাকে বলে? শব্দের উত্তরে যে সকল প্রত্যয় যুক্ত হয় তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলা হয়, এটা সবাই জানো। আচ্ছা, ইয়সুন এর বিকল্পে তরপ হয়। এই যে পাণিনি সূত্রের মধ্যে লিখে দিয়েছেন তরব ইয়সুনৌ, বিকল্পে, অর্থাৎ তুমি ইয়সুন করতে পারো অথবা তরপ করতে পারো। যেখানে যেখানে ইয়সুন হওয়ার কন্ডিশন রয়েছে সেই সেই শব্দে তুমি তরপ
তরপের কি থাকে, পয় হসন্তটা কেটে যায়, থাকে তর। তাহলে যেখানে উচ্চতর মহত্তর শব্দটা পেয়েছো সেগুলো সব তরফ প্রত্যয়ান্ত পদ। আচ্ছা, একটুখানি পার্থক্য আছে ইয়সুন এবং তরপের মধ্যে, সেইটা তোমাদের না জানলেও চলবে। বলছে ইয়সুন প্রত্যয় গুণবাচক শব্দে হয় আর তরপ প্রত্যয় যে কোনো জায়গাতেই হয়, এরকম একটা সামান্য পার্থক্য রয়েছে। কিন্তু সেই পার্থক্য আমাদের এসএসসির জন্য প্রয়োজনীয় নয়, কারণ আমাদের এসএসসিতেই আলাদা করে প্রয়োগ করতে দেয় না। হ্যাঁ, দিতে পারে ইয়সুন প্রত্যয়ান্ত একটা পদ দিয়ে দিল, দিয়ে বলে বিকল্প রূপ কি হবে, অবশ্যই তরপ প্রত্যয় দিয়ে হবে বিকল্প রূপ। এক, দুই হচ্ছে ইয়সুন প্রত্যয়ের কখনো কখনো দুটো করে রূপ হয়, একটা শব্দের দুটো রূপ হয়, যা বৃদ্ধ শব্দে বা যুব শব্দ, এরকম কিছু শব্দ রয়েছে যে শব্দের দুটো করে রূপ হয়, তখন ওই দুটো রূপও কিন্তু বিকল্পে হতে পারে, আর তরপ তো বিকল্পে হতেই পারে। আচ্ছা, আর কি ইয়সুনের কতটুকু অবশিষ্ট থাকে, এটা আমরা প্রত্যেকটা প্রত্যয়ে দেখতে বলেছি যে ঠিক কতটুকু যুক্ত হচ্ছে, ওর চেহারা যতটুকু ততটুকু কিন্তু যুক্ত হবে না শব্দের সঙ্গে, কতটুকু যুক্ত হবে সেইটা কিন্তু আমাকে মাস্ট বি মনে রাখতে হবে। ইয়াস যুক্ত হচ্ছে, দীর্ঘই অন্তঃস্থয়া দন্তস্বয় হসন্ত, বাদ চলে যাচ্ছে কে, এই রস্যুকারটা বাদ চলে যাচ্ছে, আর দন্তনয় হসন্ত বাদ চলে যাচ্ছে, থাকলো ইয়াস, এইটার শুরুতে দীর্ঘই রয়েছে, ফলে যখনই আমি ইয়সুন প্রত্যয় যুক্ত করব ইয়স থাকবে, আর এই দীর্ঘইটা দীর্ঘিকার হয়ে যুক্ত হয়ে যাবে, ফলে ইয়সুন প্রত্যয়ের বানান নিয়ে আর কোনো সংশয় যেন না থাকে, কোনো রকম সংশয় যেন না থাকে, ঠিক যে শব্দের সঙ্গে যুক্ত হবে তার প্রথমেই এই দীর্ঘই থাকবে। কিভাবে আমরা দেখব, একটা উদাহরণ দেওয়া রয়েছে, অয়ম অনয় অতিশয়েন লঘু, অয়ম এইটি, অনয় এদের দুজনের মধ্যে, এই অনয় শব্দটা কোথার থেকে এলো তার বিশ্লেষণ আমরা পরের পাতায় করব। আচ্ছা, এই অনয়র মানেটা এখন বলে দিই, অনয় মানে হচ্ছে এদের দুইজনের মধ্যে, এবার মধ্যে বোঝালে ষষ্ঠী সপ্তমী দুটোই করা যায়, অনয় মানে এদের দুজনের মধ্যে ইদম শব্দে ষষ্ঠীও করতে পারো সপ্তমীও করতে পারো, কিন্তু এটা দ্বিবচনে নিষ্পন্ন পদ হতে হবে। অতিশয়েন লঘু, তাহলে এখানে গুণবাচক শব্দ কোনটা, লঘু হচ্ছে গুণবাচক শব্দ, এই শব্দটাকে আমাকে ধরতে হবে। কি কিসের দ্বারা কম্পেয়ার করা হচ্ছে, দুজনের মধ্যে কোন গুণটার কম্পেয়ার করা হচ্ছে, লঘু গুণটার কম্পেয়ার করা হচ্ছে, এবং আতিশয্য ব্যাপারটা থাকবে। এই দেখো এখানে উৎকর্ষ বলা রয়েছে, উৎকর্ষ মানে আতিশয্য, এই শব্দটা সব জায়গায় কমন, সুতরাং ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। তাহলে কোন গুণটা দিয়ে কম্পেয়ার করা হচ্ছে, লঘু, লঘু শব্দটা নেব, ভালো কথাই, দেখো প্রথমেই লঘু শব্দটা নিয়েছি, যদি আমাকে এই বাক্যটা দিয়ে দেয়, এই বাক্যটা দিয়ে দিল, দেওয়ার পরে বলল এক কথায় প্রকাশ করো, তাহলে আমি কিভাবে করব, যেহেতু এই বাক্যটা পেলাম সবার শেষে লঘু শব্দ রয়েছে, এই লঘু শব্দটাকে আমি নেব, এইটাকেই আমার গুণবাচক শব্দ যেটা দুজনের মধ্যে কম্পেয়ার করার জন্য ধরা হয়েছে, নিলাম। এবার যখনই দেখছি অতিশয় রয়েছে, অতিশয়ন অতিশয় অর্থে, এবং অনয় রয়েছে, দুজনের মধ্যে কম্পেয়ার করা বোঝাচ্ছে, তখন আমরা কি প্রত্যয় নেব, ইয়সুন প্রত্যয় নেব। এইবার এইটুকু আমি নিয়ে নিলাম, বুঝে গেলাম যে এই দুটি শব্দ অনয় রয়েছে তাই দ্বিবচনে করতে হবে, তাই ইয়সুন প্রত্যয় নিয়েছি, যেই বুঝে গেলাম। এইবার নেক্সট স্টেজ কি হচ্ছে, এই লঘু শব্দের স্থানে দেখো লগ ঘয় হসন্ত হয়ে গেল, লঘুটা লগ, এই রকম কিছু কিছু পরিবর্তন হয়, জাস্ট এই পরিবর্তনগুলো তোমায় একটু মুখস্থ করতে হবে, তাও বেশি না, মাত্র 35 থেকে 40টা শব্দ, তার মধ্যেই কমন পাবে, মাত্র 35 থেকে 40টা শব্দ বলছি, এক পৃষ্ঠা মুখস্থ করলে তুমি একটা প্রশ্ন এসএসসিতে কমন পাবে, ভাবতে পারছো কতটাই কনফিডেন্সের সঙ্গে বলছি একটা প্রশ্ন কমন পাবে, হ্যাঁ সত্যিই পাবে, মাত্র এক পৃষ্ঠা। 40টা শব্দ মুখস্থ করতে কতক্ষণ লাগে, 40টা শব্দ মুখস্থ করতে খুব বেশি সময় লাগে না, একটু খাতায় লিখেও যদি আমি মুখস্থ করে ফেলি 40টা লাইন লিখে, এক পাতায় 20টা লাইন আর এক পাতায় 20টা লাইন, আর এগুলো ছোট ছোট হয়, ফলে একটা পাতায় যদি দুটো করে ভাগ করে নিই এক পাতার মধ্যে ধরে যাবে। আচ্ছা, লগ হলো, আর ইয়স, এই যে কতটুকু এলো ইয়সুনের, ইয়স এলো, দীর্ঘই অন্তঃস্থয় দন্তস্বয় হসন্ত, ইয়সুন পুরোটা এলো না কিন্তু ইয়স এলো। এবার লগ রয়েছে আর এখানে ইয়সের দীর্ঘই রয়েছে, তাহলে এবার বলো তো যে দীর্ঘই যেটা রয়েছে সেটা এই দীর্ঘই ঘয়ের সঙ্গে যুক্ত হয়ে গেলে রস্যিকার না দীর্ঘিকার, তাহলে পরিষ্কার বুঝতে হচ্ছে দীর্ঘিকার হয়ে যাবে। এবার অনেকে প্রশ্ন করবে স্যার লঘিয়স বানানে লগ হয় রস্যি হবে না লগ হয় দীর্ঘি হবে, তোমরাও হয়তো কেউ কেউ করেছো, তাহলে কোনো কনফিউশন হওয়ার জায়গায় নেই, কারণ যুক্ত হচ্ছে কে, ইয়স যুক্ত হচ্ছে, দীর্ঘই যুক্ত হচ্ছে, তাহলে লগ হয় দীর্ঘি হয়ে গেল, আর ইয়স দেখো পুরোটা এখানে যুক্ত লঘিয়স হলো,
এইটা একটা নতুন শব্দ তৈরি হলো। তাহলে পাণিনি কি বললেন, যে তোমাকে আমি নতুন শব্দ তৈরি করার প্রক্রিয়া শেখাচ্ছি। আমি যে শব্দ বলে দিয়েছি সেগুলো তো ছাড়োই, হাজার হাজার লাখ লাখ শব্দ বিভিন্নভাবে তুমি তৈরি করতে পারবে। যেমন ততবতু প্রত্যয় দিয়ে নতুন করে শব্দ তৈরি করা যাচ্ছে, বিভিন্ন প্রত্যয় যুক্ত করে তৈরি করা যাচ্ছে। এখানেও তাই আমরা দেখছি প্রত্যয় যুক্ত করে শব্দ তৈরি করা যাচ্ছে। এটা একটা নতুন শব্দ তৈরি করার প্রক্রিয়া। সন জং নাম ধাতু, নতুন ধাতু তৈরি করার প্রক্রিয়া, এরা শব্দ তৈরি করার প্রক্রিয়া। তাহলে লগ যুক্ত ইয়স হয়ে গেল লঘিয়স। এইটা একটা শব্দ হলো, নতুন ওয়ার্ড তৈরি হলো, নতুন প্রাতিপদিক তৈরি হলো। এইবার নতুন শব্দ যেহেতু হয়েছে, তাহলে শব্দরূপের মতো করতে হবে। কার মতো করব? লঘিয়স নিজেই একটি শব্দ। সেই শব্দটি ব্যাকরণ কৌমুদী বলো, পাণিনিয়ম বলো, লাহিড়ী শাস্ত্রী বলো, সব বইতে রয়েছে, সব বইতে। এই লঘিয়স শব্দটা তোমাকে একটু মুখস্থ করতে হবে। তাই লঘিয়স শব্দ পেলাম। এবার যদি পুংলিঙ্গ প্রথমার একবচন করতে বলে, তখন লঘিয়ান, লঘিয়াংসৌ, লঘিয়াংস, লঘিয়াংসম, লঘিয়াংসৌ, লঘিয়সা, লঘিয়সা, এইভাবে দেখবে শব্দরূপগুলো হয়েছে। তাহলে ইয়োশুন পড়তে গেলে অবশ্যই লঘিয়স শব্দ তোমায় মুখস্থ করতেই হবে, মাস্ট বি মুখস্থ করতে হবে ইয়োশুন পড়তে গেলে। কেন? কখনো কখনো পুং সু না দিয়ে তার বহুবচনও দিতে পারে, তাই না? পুংলিঙ্গ প্রথমার এক বচন না বলে, সু মানে তো প্রথমার এক বচন না বলে প্রথমার বহু বচন যদি জিজ্ঞাসা করে, আমি তো এক বচন মুখস্থ করে এসেছি, বইতে এক বচন দেওয়া রয়েছে, বাইচান্স যদি বহু বচন দেয়, তাহলে আমি যাতে লঘিয়াংসা করতে পারি সেটুকু তো আমাকে তৈরি হয়ে যেতে হবে, তাই না? এবং সেটা তৈরি হতে 10 মিনিট লাগে, সেটা তৈরি হওয়ার জন্য বিশাল কিছু প্রিপারেশনের প্রয়োজন হয় না। আচ্ছা, এই লঘিয়স শব্দ কি করব? আমি প্রথমে মুখস্থ করব লঘিয়স শব্দটা। এটা পুংলিঙ্গ যখন করব লঘিয়স শব্দের মতো পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে। স্ত্রীলিঙ্গে কি করতে হবে? আমাকে একটা ইপ যুক্ত করতে হবে, সব জায়গাতে ইপ যুক্ত করতে হবে ইয়োশুন প্রত্যয় হলে। তারপরে ইপ যুক্ত করলে দীর্ঘিকার চলে আসবে, নদী শব্দের মতো হবে। তাই লঘিয়সি, লঘিয়সিতে ইপ যদি যুক্ত করি, তাহলে লঘিয়সি আগের যে দীর্ঘিকার হচ্ছিল সেটা ইয়স থেকে হচ্ছিল, আর পরের যে দীর্ঘিকারটা হবে সেটা ইপ থেকে হবে, ফলে দুটোতেই দীর্ঘিকার। আমরা অনেক সময় প্রশ্ন করি না যে স্যার লঘিয়সি বানান কোনটা দীর্ঘিকার হবে, একটা দীর্ঘি না দুটোই দীর্ঘি? স্যার গরিয়সি বানান কোনটা দীর্ঘিকার হবে? হ্যাঁ, মাতা পিতুঃ গরিয়সি, গরিয়সিতে কোনটা দীর্ঘি কোনটা রস্যি? এবার বুঝতে পারছো তো দুটো দীর্ঘিকার কেন হচ্ছে? প্রথমটা ইয়সের দীর্ঘিকার, আর শেষেরটা হচ্ছে স্ত্রীলিঙ্গ করায় দীর্ঘিকার, সুতরাং দুটোই দীর্ঘিকার হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমাকে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ কিন্তু এইভাবে পড়তে হবে। আচ্ছা, যদি ইয়োশুনের পরিবর্তে তরপ যুক্ত করতে বলে, মানে যদি বলে এর বিকল্প রূপ লেখো, কার বিকল্প রূপ? এই যে বাক্যটা দিয়েছে লঘিয়স শব্দ দিয়েছে, তুমি কি করে লঘিয়স শব্দটা কোথার থেকে এসেছে? লঘু শব্দ থেকে এসেছে। লঘু শব্দের সঙ্গে তরপ যুক্ত করে দাও, বিকল্প হয়ে যাবে। তখন কিন্তু লঘুর জায়গায় লগ আসবে না, লঘুর সঙ্গে তরপ যুক্ত করে দাও, হয়ে গেল লঘু তর। পটা তো চলেই যাবে, প থাকবে না, হয়ে যাবে লঘু তর। এই হচ্ছে ইয়োশুন। তাহলে ইয়োশুন এক কথায় কি? ইয়োশুন হলো দুটি শব্দের মধ্যে যখন তুলনা করা হচ্ছে, করে একজনকে উৎকর্ষ খ্যাপন করা হচ্ছে একজনের, তখন আমরা কি করব? ওই গুণবাচক শব্দের উত্তর ইয়োশুন করব। ইয়োশুনের পরিবর্তে তরপ প্রত্যয় হয়। ইয়োশুনের ইয়স থাকে, এবং সেই ইয়স যুক্ত করলে যে শব্দটি তৈরি হয় সেটি লঘিয়স শব্দের মতো পুংলিঙ্গে হবে। তাই আমাকে লঘিয়স শব্দটা মুখস্থ রাখতে হবে। ব্যাস, এইটা হচ্ছে এই পৃষ্ঠার সার কথা। নেক্সট হচ্ছে ইষ্ঠন প্রত্যয়। তাহলে ইয়োশুন প্রত্যয় দেখলাম, এবার দেখব ইষ্ঠন প্রত্যয়। প্রথমেই বলেছি ইয়োশুন দুজনের মধ্যে তুলনা বোঝালে ইয়োশুন করতে হয়। আর ইষ্ঠন কি? অনেকের মধ্যে যদি তুলনা বোঝায়, যে এই ক্লাসে অনেক ছাত্র রয়েছে, 50 জন ছাত্র রয়েছে, সবার মধ্যে রাম শ্রেষ্ঠ, সবার থেকে রাম ভালো, ভাই সবার মধ্যে ওই রমেশ সব থেকে লম্বা ছেলে এখানে, এরকম করে বলার আমাদের প্রচলন রয়েছে। তাহলে এই রকম যখন বলবো, তখন কি প্রত্যয় যুক্ত করলে বাক্যগুলো সঠিক হবে বা সুন্দর হবে? বা একটা শব্দেই বলে দেওয়া যেতে পারে যে না, একে সবার থেকে ভালো বলা হচ্ছে, একে সবার থেকে উঁচু বলা হচ্ছে, একে সবার থেকে বুদ্ধিমান বলা হচ্ছে, একে সবার থেকে বয়স্ক বলা হচ্ছে, কি করে বুঝবো? সেই প্রক্রিয়াই হচ্ছে ইষ্ঠন প্রত্যয়। ইষ্ঠনটা সাইজে ছোট, কিন্তু দেখো অনেকের মধ্যে ব্যবহৃত হয়। ইয়োশুন একটু একটা অক্ষর বেশি রয়েছে সেখানে। আচ্ছা, ইয়োশুন আর ইষ্ঠন কখন হয় পরিষ্কার মনে রাখতে হবে, বেসিক কোশ্চেনও কিন্তু আসতে পারে। তাহলে ইষ্ঠন কখন হয়? বহুর মধ্যে।
ওইটা ছিল দুজনের মধ্যে, এটা বহুর মধ্যে উৎকর্ষ বোঝালে সে একই গুণবাচক শব্দের উত্তর ইষ্ঠন প্রত্যয় হয়। সূত্র কি? অতিশায়নে তমবিষ্ঠনৌ। এইটা কিন্তু পরীক্ষায় আগে আসতো এই লাইনটা তুলে, যে অতিশয় অর্থে কোন প্রত্যয় ব্যবহৃত হয়। অতিশয় অর্থে তমব এবং ইষ্ঠন দুটোই ব্যবহৃত হয়, কিন্তু আগেরটায় দেখো অতিশয় কথাটা দেওয়া নেই। হ্যাঁ, এখানে অতিশয় কথাটা দেওয়া রয়েছে। আগেরটাই বলছে দ্বিবচন বিভাজ্য উপপদে এবং অতিশয় সেখানে কিন্তু বোঝাবে, আর এখানে অতিশয় বোঝাবে, কিন্তু সেই অতিশয়টা কি হবে? বহুর মধ্যে হবে। তাহলে বহুর মধ্যে যদি বোঝায় তাহলে আমরা কি করব? সেই আতিশয্য অর্থে তম প্রত্যয় এবং ইষ্ঠন প্রত্যয় হবে। এবং এইটা পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু পরীক্ষায় লিখতে হতো, যে অতিশয় অর্থে এই প্রত্যয়গুলি হয়, তার উদাহরণ হচ্ছে এই, এভাবে কিন্তু, এবং তার পরিবর্তে এই হয়। অন্তত 2 নম্বরের জন্য 4 লাইন কিন্তু লেখার জায়গা থাকতো, সেই হিসাবে লিখতে হতো। এবং প্রায় প্রত্যেকবারই কিন্তু এই সুনিষ্ঠান থেকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতো। আচ্ছা, এটাও একটা তদ্ধিত প্রত্যয়, কেন? শব্দের পরে যুক্ত হচ্ছে তাই। আচ্ছা, ইষ্ঠন এর বিকল্পে তরপ প্রত্যয় যুক্ত হয়। আচ্ছা, ইষ্ঠন গুণবাচক একই কথা লেখা রয়েছে। আচ্ছা, এইবার আসল জায়গা হচ্ছে ইষ্ঠনের কতটুকু অবশিষ্ট থাকে। ইষ্ঠনের দেখো রস্বই মূর্ধন্যস্বই ঠ, বানানটা খেয়াল করো, প্রত্যেকটা বানান দেখো প্রত্যয়ের বানান কিন্তু রস্বই মূর্ধন্যস্বই ঠ, ট নয় কিন্তু। এই জন্য যখন এই প্রত্যয়টি যুক্ত হবে করে তোমাকে যখন পরীক্ষায় 4টে অপশান দেবে, তার মধ্যে কোনো একটা অপশানে দেখবে তুমি ট পাবে, ট দিয়ে তোমায় বানান দিয়ে দিয়েছে, তখনই তুমি বুঝবে যে ওইটা আমাকে ভুল করানোর চেষ্টা করছে। আমি তো জানি ইষ্ঠনের ঠ হয় আর রস্বই হয়, তাহলে কোনো রকমভাবে দীর্ঘই আসবে না, কোনো রকমভাবে ট আসবে না, মূর্ধন্যস্বই ঠ আসবে। সব সময় শেষে দেখবে মূর্ধন্যস্বই ঠ আছে, সব সময় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে মূর্ধন্যস্বই ঠ আছে। তাহলে এইটুকু বেসিক জিনিস আমার চোখ যাতে এড়িয়ে না যায়, সেটা কিন্তু তোমাকে করতেই হবে। আচ্ছা, এইবার দেখো কি বলছে, অয়ম এইটি এষাম এদের মধ্যে অতিশয়ন লঘু। তাহলে লঘু নামক গুণটাকে নেওয়া হলো, এবং কাদের মধ্যে বলো? এষাম এদের মধ্যে। তাহলে এষাম শব্দটা এসেছে ইদম শব্দের ষষ্ঠীর বহুবচন। তাহলে অয়ম মানে এইটি, এদের মধ্যে অতিশয় লঘু। তাহলে আমি কোন শব্দটা নেব? শেষের যে শব্দটা রয়েছে গুণবাচক, সেই শব্দটা নেব, নিলাম শেষের শব্দটা। আর এষাম রয়েছে তাই ইষ্ঠন প্রত্যয় করব। কেন? এষাম অনেকজনকে বোঝাচ্ছে তাই, ষষ্ঠীর বহু বচন রয়েছে তাই। তোমাকে শব্দের তো একটু বিভক্তি বচন জানতেই হবে, তাই না? ইদম শব্দের ষষ্ঠীর বহু বচন হচ্ছে এষাম। তাহলে এষাম যদি ষষ্ঠীর বহু বচন হয় তাহলে অনেককে বোঝাচ্ছে এখানে, তাই আমি কি করলাম? ইষ্ঠন প্রত্যয় নিলাম। তাহলে লঘুর সঙ্গে ইষ্ঠন যুক্ত করলে কি হবে? লঘুর জায়গাতে লঘ আসবে, এটা তোমায় একটু মুখস্থ করতে হবে। পানিনি বলেই দিয়েছেন এই শব্দের জায়গায় এইগুলো আসবে, তারপরে আমাদের আর কিছু বলার নেই, সেইভাবেই করতে হবে। ইষ্ঠনের জায়গায় কি আসবে? ইষ্ঠ আসবে। তাহলে ইষ্ঠনের ন চলে গেছে, ইষ্ঠ রয়েছে। এইবার তুমি সরাসরি সন্ধি করে দাও, তো তোমার কোনো নিয়ম জানার দরকার নেই, একদম আতিপাতি সন্ধি, যেটা ঘয় হসন্ত রয়েছে তার সঙ্গে রস্যই যুক্ত করে দাও, তাহলে হয়ে যাচ্ছে ঘয় রস্যি হয়ে যাবে, কখনোই দীর্ঘিকার হবে না। তাহলে ল ঘয় রস্যি, পরীক্ষায় কিন্তু আমি বানাতে ল ঘয় দীর্ঘি মূর্ধন্যস্বই ঠ দেবে, ল ঘয় রস্যু মূর্ধন্যস্বই ঠ দেবে, এইভাবে ভুল করানোর চেষ্টা করবে। কিন্তু না, লঘুর জায়গায় লগ এসেছে, সিস্টেমটা মনে রাখো, প্রসেসটা মনে রাখো, মুখস্থ করার সময় দেখবে এই প্রসেস তোমায় সাহায্য করবে। তাই লঘিষ্ঠ। এইবার পুংসু কেন করলাম প্রশ্ন করবে, যে পুংসু স্যার কেন করলাম, মানে সু মানে প্রথমার এক বচন এবং পুং মানে পুংলিঙ্গ, কেন করলাম পুংলিঙ্গ প্রথমার এক বচন? আমি তো স্ত্রীলিঙ্গও করতে পারতাম। না, করা যাবে না। কেন? এই অয়ম শব্দটা তোমায় দেখতে হবে, এই শব্দটা কোথার থেকে এসেছে, এটার ব্যুৎপত্তি কী, এইটা দেখতে হবে। এইটা যেহেতু পুংলিঙ্গ প্রথমার এক বচন রয়েছে ইদম শব্দের, তাই আমি পুংলিঙ্গ প্রথমার এক বচন করেছি। এই অয়মটা যদি স্ত্রীলিঙ্গ প্রথমার এক বচন থাকতো, তাহলে তুমি এখানে স্ত্রীলিঙ্গ প্রথমার এক বচন করতে। তাহলে আমরা পেলাম লঘিষ্ঠ। এটা আমরা আবার আলোচনা করব, হ্যাঁ, যে পুংলিঙ্গ কী করে হলো, স্ত্রীলিঙ্গ কী করে হলো, আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তাহলে পুংলিঙ্গ প্রথমে এক বচন করে লঘিষ্ঠ, বিসর্গটা এক্সট্রা যুক্ত হলো, নর শব্দের মতো হলো। দেখো অকারান্ত শব্দ লঘিষ্ঠ শব্দটা নর শব্দের মতো, নরর একের এক করো, প্রথমে এক বচন নরহা লঘিষ্ঠহা। তাহলে পুংলিঙ্গে কোন শব্দ? নর শব্দ, একদম বেসিক শব্দ। স্ত্রীলিঙ্গে কি হয়ে যাবে? লতা শব্দের মতো করে করতে হবে, অর্থাৎ একটা টাপ প্রত্যয় যুক্ত করতে হবে। তাহলে ইয়সুনের ক্ষেত্রে দেখেছিলাম ইপ প্রত্যয়, ইষ্ঠনের সময় দেখলাম
টাপ প্রত্যয় আকার যুক্ত করতে হবে, করলে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তাই লঘিষ্ঠ হয়ে যাবে স্ত্রীলিঙ্গে কি লঘিষ্ঠা। দেখো এই যে লঘিষ্ঠা স্ত্রীলিঙ্গে আকার যুক্ত হয়েছে। লঘিষ্ঠা স্ত্রীলিঙ্গ করার নিয়ম হচ্ছে এইটা। আর তমপ যুক্ত করলে কি হবে, এখানে কি হয় তমপ হয়, আগেরটা তরপ হয়েছিল, এখানে তমপের প চলে যায়, শুধু তম থাকে, উচ্চতম দীর্ঘতম, তেমনি লঘুতম। লঘুতম যুক্ত করার পর আবার সেই অকারান্ত নর শব্দের মতোই হবে। তাহলে ইষ্ঠান আর ইয়সুনের একটা আমরা বেসিক ধারণা এখানে পেলাম। এবার কোথায় গুলিয়ে যায়, কোথায় সমস্যাটা হয়, সেই জায়গাটা আমরা দেখব। সেই জায়গাটা হচ্ছে এদের দুজনের মধ্যে একটু তুলনা করতে হবে। তুমি তুলনা না করো, তোমার এই সংশয়টা সারা জীবন থেকে যাবে যে স্যার ইয়সুন হবে না ইষ্ঠন হবে। তাই আমরা কি করব, তুলনা করব, দুজনের পাশাপাশি রেখে তুলনা করব, এদের বানানগুলি আমি দেখে তুলনা করার চেষ্টা করব। তাহলে ইয়সুনের দেখো বানান খেয়াল করো, প্রত্যয়টার বানান কি, এই প্রত্যয়টার বানান কি, ইয়সুনের শুরুতে দীর্ঘই রয়েছে, এর শুরুতে হ্রস্ব ই রয়েছে, তার মানে এই প্রত্যয় যখন যুক্ত হবে একটা দীর্ঘিকার অবশ্যই থাকতে হবে, আর এখানে একটা রসিকার অবশ্যই থাকতে হবে। ব্যাস এইভাবেই কিন্তু আমি বানান দেখে দেখে কিন্তু উত্তর বের করতে পারবো, অপশান দেখে দেখে বের করতে পারবো। তুমি না জানলেও যদি প্রত্যয়ান্ত রূপ দেয়, অপশান দিয়ে দেয়, দেখে বলে দেওয়া যাবে, শুধু প্রত্যয়টার দিকে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এই বাক্যটা আমি আবার লিখেছি, দেখো অয়ম অনয় অতিশয়ন লঘু, এই বাক্যটা এখানে দিয়েছে। আচ্ছা, এখানে অয়ম শব্দটা কোথার থেকে এসেছে, নিচে দেখো লিখে দেওয়া রয়েছে। অয়ম শব্দটা কোথার থেকে এসেছে, ইদম শব্দের পুংলিঙ্গ প্রথমার এক বচন। অয়ম শব্দটা এসেছে ইদম শব্দ পুংলিঙ্গ, ইদম শব্দরূপ সবাই পড়েছ, অয়ম পুংলিঙ্গ প্রথমার এক বচন, একের এক মানে প্রথমা এক বচন। আচ্ছা, অনয় শব্দটা কোথার থেকে এসেছে, ইদম শব্দের পুংলিঙ্গ ষষ্ঠীর দ্বিবচন অথবা সপ্তমীর দ্বিবচন, দুটোই করা যায় বলেছি। তাহলে অনয় শব্দটা এসেছে কোথার থেকে, ষষ্ঠীর দ্বিবচনে রয়েছে, আমার আসল জায়গা হচ্ছে এই দ্বিবচনটা। এইটা যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তুমি ক্লিয়ার যে ইয়সুন হবে অথবা ইষ্ঠান হবে। আর বাকিটা অতিশয়ন কথাটা কমন, লঘু কথাটাও সেই গুণবাচক শব্দ কমন। এইবার দেখো তো ডান দিকে ইষ্ঠান শব্দে কি রয়েছে, দেখো এখানেও অয়ম রয়েছে, পুংলিঙ্গবাচক ইদম শব্দ রয়েছে, আর এই জায়গাটা চেঞ্জ হয়েছে এসাম, আর কোনো চেঞ্জ নেই কিন্তু, অনয় আর এসাম এই দুটো শুধু চেঞ্জ হয়েছে, একটা জায়গায় অনয় আছে, একটা জায়গায় এসাম আছে। এবার একটু মানে বোঝার চেষ্টা করো, অনয় মানে দ্বিবচন রয়েছে মানে দুজনের মধ্যে, আর এসাম বহুবচনে রয়েছে, ষষ্ঠীর বহুবচন, তাই আমরা কি বলবো অনেকের মধ্যে। তাহলে আমরা বলতেই পারি যখন যখন অনয় দেখব তখন ইয়সুন হবে, আর যখন যখন এসাম দেখব তখন ইষ্ঠন হবে, আর কোনো ভুল হবে না, এইটুকু যদি বুঝে, এইটুকু বেসিক একদম। যখন অনয় দেখব তখন ইয়সুন হবে, কারণ অনয়তে দুজনের কথা বলেছে, আর যখন এসাম দেখব তখন আমরা ইষ্ঠন করব, কারণ অনেকের কথা বলেছে। এটা আমরা পুংলিঙ্গ দেখার চেষ্টা করছি কিন্তু, হ্যাঁ, এবং পুংলিঙ্গর জায়গায় স্ত্রীলিঙ্গ হলে কি হবে সেটা আমরা পরে দেখব, আগে পুংলিঙ্গটা ভালো করে বুঝে নিই, তারপর স্ত্রীলিঙ্গ। তাহলে অয়ম এই শব্দটা কোথার থেকে এসেছে, যখনই অয়ম দেখছি বুঝে যাব বাবা এটা পুংলিঙ্গে বলেছে, কারণ ইদম শব্দরূপ তো একটু পড়তেই হবে। আচ্ছা, এই লাইনটা তোমায় দিয়ে দিয়েছে, এবার তুমি কি করবে, এটার একটা পদ গঠন করতে হবে। পদ গঠন কি করে হবে, প্রথমে বলেছি যে লাস্টে যে শব্দটা রয়েছে গুণবাচক শব্দটা, এটাকে তুলতে হবে, তুলে নিয়ে আসো এটাকে লঘু, প্রথমে এটাকে লঘু লেখা হলো। এবার এর ওপর কি প্রত্যয় করব, ইয়সুন। কেন, এই যে অতিশয় বুঝিয়েছে, এক অতিশয় অর্থে ইয়সুন ইষ্ঠান দুটোই হয়, দেখো এখানে অতিশয় অর্থে ইয়সুনও হয়েছে ইষ্ঠানও হয়েছে, তাহলে ইয়সুন কেন করব, এই অনয় রয়েছে তাই, এই অনয় রয়েছে একদম একটা শব্দ অনয় রয়েছে তাই স্যার ইয়সুন করব, এইটুকু বললেই হবে। এবার অনয়র মানে কি, অনয়ের মানে দুজনের মধ্যে, তাহলে দুজনের মধ্যে কম্পেয়ার হলে ইয়সুন হয়, তাহলে অনয় দেখেছি ইয়সুন করেছি, মিটলো। তাহলে এই পর্যন্ত হলো। এবার পুংসু কোথার থেকে এলো, এই যে অয়ম রয়েছে, অয়ম পুংলিঙ্গবাচক ইদম শব্দ, তাই অয়ম থাকার জন্য আমি পুংসু করলাম। পুংসু না করলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হবে না, তুমি লঘিয়াস পর্যন্ত যদি রেখে দাও তাহলে কিন্তু তোমায় নাম্বার দেবে না, কারণ এটা বাক্য দিয়েছে, বাক্যে সম্পূর্ণ পদ তৈরি করতে বলেছে, শব্দ তৈরি করতে বলেনি। তাহলে লঘু নিলাম, ইয়সুন নিলাম, পুংসু। তাহলে প্রথম লাইনটা বুঝতে পেরেছো, লঘু কোথার থেকে এলো, ইয়সুন কোথার থেকে এলো এবং পুংসু কোথার থেকে এলো। নেক্সট লঘুর জায়গায় কে আসবে, লঘুর জায়গায় লগ আসবে, এলো লগ। ইয়সুনের জায়গায় কি আসবে, সবসময় ইয়স আসবে, আর পুংসু পুংসুই রয়েছে, সেটা আমরা পরে দেখব। তাহলে লগ যুক্ত ইয়স একদম আতিপাতি সন্ধি, সরাসরি যুক্ত করে দাও,
হয়ে যাবে লঘিয়স। বানান নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয় যে স্যার দীর্ঘিকার হবে না রস্বীকার হবে, কি করে বুঝবো? এই যে ইয়সে দীর্ঘিকার রয়েছে, দীর্ঘই রয়েছে, তাই দীর্ঘইটা দীর্ঘিকার হয়ে যাবে, হয়ে গেল লঘিয়স। এইটা একটা শব্দ তৈরি হলো। এইবার পুংসু, তাহলে পুংসু কোথায় পাবো? আমি বলেছি লঘিয়স শব্দটা মুখস্থ করতে হবে। লঘিয়স শব্দ মুখস্থ করলে দেখবে তার প্রথম আর এক বচনে হয় লঘিয়ান। এইবার তোমাকে হয়তো ব্যুৎপত্তি দিল, বাক্যটা দিল না, বাক্যটা না দিয়ে বললো লঘু ইয়সুন পুংলিঙ্গ প্রথমার সু না দিয়ে প্রথমার বহু বচন বললো, 1/3 বললো। এটা তো ছিল 1/1, এবার বললো বাবা 1/3 বের করে দেখাও তো আমাকে কি হয়। তুমিও লঘিয়ান লিখে দিয়ে চলে আসবে ড্যাং ড্যাং করে, তাহলে কিন্তু হবে না। লঘু, খেয়াল করতে হবে কি দিচ্ছে, প্রশ্নকর্তা কি চাইছেন, লঘু ইয়সুন পুংলিঙ্গ প্রথমার এক বচন চাইছেন নাকি অন্য কিছু চাইছেন? অন্য কিছু চাইলে আমি যাতে সেটা করতে পারি, সেটা কিন্তু আমাকে তৈরি হতে হবে তার জন্য। তাহলে লঘু যুক্ত ইয়সুন, তারপর 1/3 মানে প্রথমার বহু বচন। এইবার লঘিয়স শব্দ মুখস্থ করেছো তুমি, লঘিয়ান, লঘিয়াংসৌ, লঘিয়াংসাহা বিসর্গ, এটা হচ্ছে 1/3। তাহলে লঘিয়স শব্দের কিন্তু সবকটা রূপই হয়, 21টা রূপই হবে, 3 সাথে 21টা রূপই কিন্তু হবে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। সুতরাং লঘিয়স শব্দটা অবশ্যই মুখস্থ করবে। আর যে প্রত্যয় পড়াচ্ছি যেদিন, সেই প্রত্যয়টা সেদিনই কিন্তু করে ফেলার চেষ্টা করবে। এবং যদি পরের একদিন দুদিন পরে করো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে, নিয়ে তারপর যে প্রত্যয়গুলি উদাহরণ হিসাবে বাক্যে রয়েছে, বইতে রয়েছে, সেগুলো কিন্তু পড়বে। আচ্ছা, তাহলে ইষ্ঠনে দেখি তো কীরকমভাবে হচ্ছে। ইষ্ঠনে এখানেও দেখছি অয়ম রয়েছে। আচ্ছা, প্রথমে এই লঘু শব্দটা নেব, লাস্টে যে শব্দটা রয়েছে লঘু শব্দটা নিয়েছি। আচ্ছা, ইষ্ঠন, কেন ইষ্ঠন করলাম? পরিষ্কার, স্যার এসাম আছে তাই ইষ্ঠন করলাম, এইভাবেই বলো। এসাম দেখতে পাচ্ছি আমি তাই ইষ্ঠন করেছি। এসাম মানে কি? স্যার অনেকের মধ্যে, অনেকের মধ্যে হলেই এসাম, অনেকের মধ্যে হলে ইষ্ঠন, অনেকের মধ্যে তুলনা হলে ইষ্ঠন। আচ্ছা, পুংসু কেন করলাম? কি দেখে পুংসু বুঝলে যে পুংসুই করতে হবে? না, এই যে স্যার অয়ম রয়েছে, অয়মটা হচ্ছে ইদম শব্দের পুংলিঙ্গ প্রথমার এক বচন, সেই কারণে কিন্তু আমি এখানে পুংলিঙ্গ প্রথমার এক বচন করেছি। তাহলে লঘুর জায়গায় কি আসবে? লগ আসবে। ইষ্ঠনের জায়গায় ইষ্ঠ থাকবে, তাহলে লগযুক্ত ইষ্ঠ করো, লঘিষ্ঠ। বানান কি? দীর্ঘই না রস্যই? পরিষ্কার দেখতে পাচ্ছ ইষ্ঠন বানানে রস্যই, তাহলে কনফিউশন কেন হবে? অনেকের হয় কনফিউশন, তোমাদের অনেকেরই কনফিউশন হয়, সেটা যেন আর না হয়। পরীক্ষা কিন্তু কনফিউশনের জায়গা নয়, যত কনফিউশন তার আগে নিবারণ করতে হবে। তো লগযুক্ত ইষ্ঠ, লগ হয় রশ্মি, সব জায়গাতে দেখবে ইষ্ঠ 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 যেখানে রয়েছে হয় রস্বীকার হয়েছে, অথবা রস্বীকারটা কখনো কখনো একার হয়েছে, যেমন শ্রেষ্ঠ একার হচ্ছে সন্ধিতে গুণ হয়ে গেছে। লঘিষ্ঠার শেষে কিন্তু মূর্ধন্যস্বয় ঠ, মূর্ধন্যস্বয় ট নয় কিন্তু। আচ্ছা, এবার পুংসু মানে প্রথমার এক বচন, তাহলে প্রথমার এক বচন কোন শব্দের মতো করব? ইষ্ঠন হলে পুংলিঙ্গে শেষে দেখো অকার রয়েছে, লঘিষ্ঠ শব্দের শেষে কী কার রয়েছে? অকার। অকারান্ত পুংলিঙ্গ শব্দ কে? নর শব্দ, ব্যাস নরর মতো করে দাও, লঘিষ্ঠ, লঘিষ্ঠৌ, লঘিষ্ঠা, লঘিষ্ঠম, লঘিষ্ঠৌ, লঘিষ্ঠান, এরকম করব। এইভাবে কিন্তু পুংলিঙ্গটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, এইবার এখানে আরেকটু কিছু আমার বোঝার জিনিস রয়েছে। যদি মাস্টারমশাই একটু পাকামো করেন, একটু কঠিন প্রশ্ন করতে চান, নিজের পাণ্ডিত্য দেখাতে চান, একটু ভেলকি দেখাতে চান, তাহলে কি করতে পারেন? যেটা করার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি করেন, এই যে অনয় শব্দটা দেখছো, ওই অনয় হচ্ছে ইদম শব্দ ষষ্ঠীর দ্বিবচন। অনয়র জায়গায় এতয় দিতে পারেন, এতদ শব্দ দিয়েও প্রয়োগ করতে পারেন, তাতে কোনো ভুল নেই। ইদম অথবা এতৎ দুটো দিয়েই একই মানে হবে, এদের মধ্যে এই কথাটা আসবে। তাহলে এতৎ শব্দের ষষ্ঠীর দ্বিবচন হচ্ছে এতয় অথবা এনয়, দুটোই হয়। হ্যাঁ, ঠিক একই রকমভাবে এসাম এর বিকল্পে কি হয় এতৎ শব্দে? এতেশাম। নিচেরটা হচ্ছে ইদম শব্দ, ওপরটা হচ্ছে এতদ শব্দ। তাহলে এই রকম দিলেও দিতে পারে, যেটা সম্ভাবনা খুব কম। চালাকি করলে এর বেশি চালাকি করার জায়গা এখানে নেই, সেইটুকু জাস্ট আমি বলে রাখলাম যে এতৎ শব্দ দিয়েও কিন্তু থাকতে পারে। এইবার ব্যাপার হচ্ছে কি, সমস্যাটা কোথায় হয় বলো তো? সমস্যাটা হয় যে এই যে বাক্যটা দিয়েছে না, এই বাক্যটা থাকে সন্ধি যুক্ত করে। এই বাক্যটা এরকম সন্ধি ছাড়া ছাড়া দেয় না, আর ছাড়া ছাড়া না বোঝালে আমি সন্ধি বোঝাতে পারবো না। এই পূর্ণ বাক্যটা, এই যে তিনটে শব্দ, এটা পুরোটা সন্ধিযুক্ত থাকে, ওই জন্য তোমরা ধরতে পারো না। না হলে ধরতে পারতে, এরকম পরিষ্কার যদি আলাদা আলাদা লেখা থাকতো না, তোমরা পরিষ্কার বলতে পারতে যেটা ইয়সুন হবে, এটা ইষ্ঠন হবে। তাহলে সন্ধিযুক্ত অবস্থাটা আমার দেখে নিতে হবে।
সব জায়গাতে অয়ম থাকবে, সব জায়গাতে অনয় থাকবে, সব জায়গাতে অতিশয়নও থাকবে। জাস্ট সন্ধিটা আমি একবার যদি খাতায় লিখে নিই আমার কাজ শেষ। সন্ধি কী হবে দেখো, অয়ম ময় হসন্তর সঙ্গে অটা জুড়ে দাও, হয়ে যাবে ম, তখন আর অটা থাকছে না, হসন্তটা থাকছে না, তাহলে অয় ম নয়, অয়মনয়। এই যে বিসর্গটা রয়েছে, বিসর্গটা কি হয়ে যাবে, র হয়ে যাবে পরে স্বরবর্ণ থাকার জন্য, আর এই অটা চলে যাবে। এবার সন্ধি করো, অয়মনয় রতিশয়ন, র তৈরস্যি, অটা তো আর থাকছে না, রতিশয়ন লঘু। তাহলে তুমি কি পড়বে, অয়মনয় রতিশয়ন লঘু। এবার তুমি স্যার তো বলেছিল অনয় থাকবে, এখানে তো রনয় রয়েছে, হ্যাঁ, মানে এখানে মনয় রয়েছে, আর অতিশয়নতে নেই, রতিশয়নও রয়েছে, ওটা সন্ধিযুক্ত অবস্থাতে রয়েছে। তাও তুমি বলতে পারো স্যার রতিশয়নও আছে, তাহলে ইয়সুন হবে, এইভাবেও যদি বলো তাও হবে। তুমি যেভাবে মনে রাখতে পারো তোমাকে সেইভাবে মনে রাখতে হবে। সন্ধি যুক্ত করে মনে রাখতে চাইলে সন্ধি যুক্ত করে রাখতে হবে, আর তুমি যদি সন্ধি বিচ্ছেদ করতে পারো বিচ্ছেদ করে মনে রাখতে হবে। তাহলে সন্ধিযুক্ত রূপটা একবার খাতায় অন্তত লিখে নেবে, অয়মনয় রতিশয়ন, এই সন্ধিতে র হয়ে গেল, তখন হচ্ছে ইয়সুন। আর ইষ্ঠন সন্ধি যুক্ত করলে কি হবে দেখো, অয়ময় হসন্তর সঙ্গে একার যুক্ত করে দিলে কি হয়ে যাচ্ছে, মেশাম। তাহলে অয় মেশাম, ময়কার মধ্যে মেশাম, আর হসন্তর সঙ্গে অযুক্ত করে দাও, তাহলে কি হয়ে যাবে, অয় মেশাম মতিশয়েন লঘু। তাহলে এই যে সন্ধি যুক্ত রূপটা তোমাকে এইটা মনে রাখতে হবে। পরীক্ষায় সন্ধি যুক্ত করে বলবে, এবার এক কথায় প্রকাশ করে দেখাও কি হবে, প্রত্যয়ান্ত রূপ লিখে দেখাও কি হবে। সন্ধি বিচ্ছেদ করে দেবে না, কারণ সন্ধি বিচ্ছেদ করে দিলেই বুঝে ও এসাম রয়েছে তাহলে ইষ্টান, ও অনয় রয়েছে তাহলে ইয়সুন। এবার তোমরা বুঝে গেছো, সে অনয় দিক আর না দিক আমি তো বুঝতে পারছি এর ভেতরে লুকিয়ে রয়েছে অনয়টা, এর ভেতরে লুকিয়ে রয়েছে এসামটা, সন্ধি যুক্ত করে দিয়েছে, যতই ভেলকি খাওয়ানোর চেষ্টা করো আমি খাবো না, তাই না, যতই ফাঁদে ফেলার চেষ্টা করো ফাঁদে পড়বো না। এই জন্য দেখবে সব উদাহরণগুলি বইতে সব সন্ধি যুক্ত করেই দেওয়া রয়েছে। জাস্ট তুমি এবার দেখে নাও, রতিশয়নও রয়েছে ইয়সুন, এসাম অতিশয়নে রয়েছে, তাহলে ইষ্টান, এইভাবে পড়ো। এই হচ্ছে দুজনের পুংলিঙ্গের পার্থক্য। এবার যদি এটাকে আমাকে স্ত্রীলিঙ্গে করতে দেয় তাহলে কি হবে, স্ত্রীলিঙ্গটাও কিন্তু